আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ক্যামেরা হঠাৎ অফ হয়ে গেছিল, দ্যাটস ওয়াই আমাদের লাইভটা অফ করে আবার এখান থেকে শুরু করতে হলো। সো কিছু করার নাই, তোমরা আবার জয়েন করে ফেলো। আমরা এটা পার্ট 2 দিয়েছি, এখান থেকে আবার শুরু করব। সো সাময়িক যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দুঃখিত, আশা করি তোমরা সবাই আবার জয়েন হয়ে যাবা। অ্যান্ড চলো আমাদের যে পার্টটুকু ছিল, যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করব। যারা তোমরা মাত্র জয়েন হচ্ছ তাদেরকে আমি বলতে চাই, আমাদের কিন্তু অংশীদারি ব্যবসায়ের উপরে ক্লাস হচ্ছে এবং অংশীদারি ব্যবসার বেশ কিছুটা আমরা শেষ করে এসেছি। অংশীদারি ব্যবসার ধারণা, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার প্রকারভেদ, এগুলো কিন্তু আমরা শেষ করে এসেছি অলমোস্ট। সো সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় আমি ছিলাম। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কি সেটা বলতে গিয়ে আমি বলছিলাম যে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের দায়, যারা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় করে তাদের দায় কি হবে? তাদের দায় হবে সসীম। এবং সসীম দায় বলতে কি? সসীম দায় বলতে যাদের দায়টা হচ্ছে তাদের ইনভেস্ট যে টাকাটা করবে সেই টাকার উপরে সীমাবদ্ধ, তাদের ব্যক্তিগত সম্পদকে কোনোভাবে প্রভাবান্বিত করতেছে না, সেই অবস্থাকে কি বলা হয়? সসীম দায়। অ্যান্ড সসীম এবং অসীম দায় কি সেটা আমি আরও এলাবোরেট করে বোঝাচ্ছি, সেটা তোমরা পার্ট 1-এ পেয়ে যাবা। সো আর দায় যে বললাম যে এই সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের দায় অসীম বা সসীম থাকবে। এই যে সসীম থাকবে, কয়জনের থাকবে? সর্বনিম্ন 1 জন এবং সর্বোচ্চ 3 জন। এটা তুমি স্লাইডে পাবা না, তোমাকে নোট করতে হবে। সো সর্বোচ্চ দায় সসীম থাকতে পারে কয়জনের? 3 জনের, সর্বনিম্ন 1 জন। সো এখানে বলা আছে যে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলতে কি বোঝায়? যে কমপক্ষে 1 জন এবং সর্বোচ্চ 3 জনের দায় কি থাকবে? দায় থাকবে সসীম বা সীমিত বা সীমাবদ্ধ, বা তার ইনভেস্ট করা টাকা পর্যন্ত সীমাবদ্ধ। সেই ধরনের ব্যবসায়কে বলা হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। তোমরা ক্লিয়ার নাকি জানাও তো? ক্লিয়ার নাকি জানা ফেলো, আমি কমেন্ট দেখবো। সো ক্লিয়ার নাকি জানাও, দ্রুত দ্রুত জানাও। এবং আবার এটা একটু শেয়ার করে ফেলো, তোমরা যারা যারা শেয়ার করেছিলা তোমাদের ফ্রেন্ডরা যেন আবার লাস্ট পার্টটুকু দেখতে পারে। এবং আমি কিন্তু বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করি, রাইট? অ্যান্ড আমি লাস্টলি তোমার বিগত বছরের অ্যাডমিশনে কীভাবে প্রশ্ন এসেছে, তোমাদের বোর্ড পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, তোমরা পারবা কি না, সেইগুলো আমি কিন্তু দেখাবো। আচ্ছা, এবার আমরা চলে যাব এই যে অংশীদারি ব্যবসার ধারণাগুলো দেখলা, এবার তুমি দেখবা অংশীদারদের প্রকারভেদ। কয় টাইপের অংশীদার আছে, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এখানে 3 স্টার দিয়েছিলাম। ক্লিয়ার? অপূর্ব শীল জয়েন হয়ে গিয়েছে, অপু, রাইট? সো অপূর্ব বলেছে ক্লিয়ার। আর কে কে বলো ক্লিয়ার? ক্লিয়ার নাকি? এখন আমরা চলে যাচ্ছি অংশীদারদের প্রকারভেদ। কয় ধরনের অংশীদার আছে এবং তাদের প্রকারভেদ। সো অনেক ধরনের অংশীদার আছে, তোমরা জানো। সাধারণ অংশীদার, ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার, এখান থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসেছে, সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশনেও প্রশ্ন এসেছে। সো এই পার্টটা আমার মনে হয় এটা হচ্ছে একটু যান্ত্রিক ত্রুটির কারণে ওই পার্টটা আলাদা হয়ে গেছে, এই পার্টটা আলাদা হয়ে গেছে। আমার মনে হয় খুব ভালো হয়েছে, কারণ হচ্ছে এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওই পার্টটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাট এটা মনে হয় লাস্ট পার্টটা হয়ে তোমাদের জন্য আরও ভালো হয়েছে। সো যান্ত্রিক ত্রুটি হয়ে অনেক সময় ভালো হয়, অনেক সময় ব্লেসিং হয়। সো সেটাই হয়েছে। প্রসঞ্জিতও বলেছে ক্লিয়ার। আচ্ছা, সো অংশীদারদের ধরন বা প্রকারভেদের মধ্যে সবার প্রথমে আছে সাধারণ বা সক্রিয় অংশীদার। এদের নাম শুনেই বুঝতে পারতেছো, সাধারণ বা সক্রিয়, এদের নাম শুনেই বুঝতে পারতেছো এরা কি। সক্রিয় মানে কি? সক্রিয় মানে হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে কি? পরিচালনায় অংশগ্রহণ করে, মনে থাকবে, পরিচালনায় অংশগ্রহণ করে। লিখো, ছোট ছোট নোট করো। পরিচালনায় কি করে? অংশগ্রহণ করে, পরিচালনায় অংশগ্রহণ করে। সো নাম শুনেই বুঝতে পারতেছো সাধারণ বা সক্রিয় অংশীদার কারা? যারা হচ্ছে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবে এবং যাদের দায় হচ্ছে কি? দায় অসীম। দায় হচ্ছে কি? তোমার ব্যক্তিগত সম্পদকেও প্রভাবিত করে। তোমার মূলধন আছে 1 লাখ, কিন্তু তোমার দায় যদি হইতো তোমার সসীম দায়, তাহলে কি হতো?
তাহলে তোমার এই 1 লাখ টাকা পর্যন্তই তোমার দায়টা সীমাবদ্ধ থাকতো। কিন্তু যখন তোমার দায় হয়ে যাচ্ছে অসীম, তখন তোমার আর 1 লাখ টাকা দায় না, তখন তোমার যদি ব্যবসায় লস হয়, তোমার ব্যক্তিগত যা সহায় সম্পত্তি, বাড়ি, জমি, জায়গা যা আছে, সেই ব্যক্তিগত সম্পদও কিন্তু দায়বদ্ধ হবে। ঠিক আছে? সো এই জন্যই বলা হয়ে থাকে অসীম দায় এবং সসীম দায়। অসীম দায় কি এবং সসীম দায় কি, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। আপু কাম ব্যাক। ওকে ওকে, যারা যারা এখনো আসেনি তাদেরকে আসতে বলো, শেয়ার করে ফেলো। হ্যাঁ, তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে ফেলো তোমাদের বন্ধুদের নিয়ে। আমি বারবার বলি, যা কিছু কল্যাণকর তা কিছু ছড়িয়ে দিতে হয় সবার মাঝে, তাহলে কল্যাণকর জিনিসটা আমাদের সবার মাঝে আবার কোনো না কোনোভাবে ফিরে আসে। সো তুমি যদি তোমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধু যদি ক্লাসটা করে, তাহলে তোমার বন্ধু বেশি জেনে যাবে, তুমি কম জেনে যাবা, এরকম কোনো কিছু না। সব কিছু শেয়ার করতে হয়, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। ওকে, সো সাধারণ বা সক্রিয় অংশীদার, এদের নাম শুনেই বুঝতে পারছো। সো এরা এই সক্রিয় মানে কি, অ্যাক্টিভ। সো ফোকাসিং পয়েন্ট এই নাম থেকেই বের করবা, কোশ্চেন থেকেই ফোকাসিং পয়েন্ট বের করবা, ঠিক আছে, রিলেট করে করে। সো সক্রিয় অংশীদার এরা ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে। প্রথম কথা হচ্ছে কি, ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, তারপরে কি করবে, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে, এবং আরেকটা কথা কি, 3টা কথা বলতেছি, মূলধন বিনিয়োগ করবে, পরিচালনায় অংশগ্রহণ করবে, এবং যাদের দায় থাকবে কি, অসীম না সসীম, যাদের দায় থাকবে অসীম। ক্লিয়ার? সো সাধারণ বা সক্রিয় অংশীদারের ক্ষেত্রে আমি 3টা ফোকাসিং পয়েন্ট বলছি, এই 3টা তুমি নোট করে ফেলো। ওকে, এই 3টা এখানে সব কিছু দেওয়া নাই, তবে আমি মুখে মুখে যা বলতেছি সেই 3টা তোমাকে নোট করতে হবে। আর আমি ইচ্ছা করে দেই নাই, কারণ তোমরা খাতা কলম বের করে, শীতকাল, তোমরা খাতা কলম বের করে নোট করতে চাও না। এতটুকু ক্লিয়ার নাকি? জানাও জানাও, আমি খুবই 2 ওয়ে ক্লাস করাই, যে স্টুডেন্টরা সরাসরি যখন ক্লাস নেই তখন সামনে থেকে তো তোমরা বলতে পারো হ্যাঁ আপু বা ম্যাম ক্লিয়ার, বাট এখানে তো তোমার কমেন্ট করতে হবে একটু কষ্ট করে। এক কাজ করো, ক্লিয়ার লেখা লাগবে না, শুধু সি লিখবা। ওকে, সো সাধারণ বা সক্রিয় অংশীদারের 3টা ফোকাসিং পয়েন্ট থাকতে হবে। তারা অ্যাক্টিভ, মানে তারা হচ্ছে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে, তারা মূলধন বিনিয়োগ করবে, এবং তাদের দায় কি হবে, তাদের দায় থাকবে অসীম। তাদের যদি কখনো লস হয়, তাদের ব্যক্তিগত জমি জায়গা, তাদের ব্যক্তিগত সম্পত্তিকেও প্রভাবিত করে, মনে থাকবে। সো সাধারণ বা সক্রিয় অংশীদার, আশা করি ক্লিয়ার। ক্লিয়ার, ওকে প্রসেনজিৎ ক্লিয়ার। এবার হচ্ছে ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার। এই নাম শুনেই তুমি বুঝতে পারতেছো যে ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার, এই নামগুলো মনে রেখো, এই 3টাদের নাম। সো যেটা ঘুমন্ত অংশীদার, সেটা সুপ্ত অংশীদার, সেটাই নিষ্ক্রিয় অংশীদার, মনে থাকবে। সো নাম শুনেই বুঝতে পারতেছো এরা কি, এরা ইনঅ্যাক্টিভ, এরা অ্যাক্টিভ না, মনে থাকবে, এরা অ্যাক্টিভ না। ব্যবসায় মূলধন সরবরাহ করে কিন্তু এরা ঘুমাই থাকে, এরা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। সো নামের সাথে রিলেট করে পড়তে পারবা, সেটা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, মনে থাকবে, একদম ইজি। সংজ্ঞাটা হচ্ছে কি, ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদারদের কি, এটা ব্যবসায়ী সাধারণ অংশীদারদের মতোই ব্যবসায় মূলধন দিবে, কিন্তু এটা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে না, মনে থাকবে। এটা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে, কাজ করতে ইচ্ছুক না, এরা হচ্ছে খুবই ইনঅ্যাক্টিভ। ঘুমন্ত, সুপ্ত বা নিষ্ক্রিয়র একটাই হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে এরা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, ব্যবসায় কাজ করতে পছন্দ করে না। এছাড়া তারা কি করে, তারা সমান আর কি তোমার দায়টাও সমান রাখে সাধারণ অংশীদারের মতো। আবার কি, তারা কি করে, ব্যবসায় ঠিকঠাক মতো মূলধনও দেয়, তার টাকা পয়সা বিনিয়োগ করবে। তারা 1 লাখ টাকা, সাধারণ অংশীদারও যেরকম 1 লাখ টাকা বিনিয়োগ করতেছে, সাধারণ বা সক্রিয় 1 লাখ বিনিয়োগ করতেছে, ঘুমন্ত বা সক্রিয়, ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা সুপ্ত এরাও 1 লাখ টাকা বিনিয়োগ করবে, কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে না। ও বলছে আমি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারবো না, আমি টাকা দিয়ে রাখতেছি, তুমি ব্যবসায় করো। বুঝতে পারছো, এই ধরনের। ওয়ালাইকুম আসসালাম। সে কি সবসময় ঘুমায় থাকে? হ্যাঁ জাকারিয়া, এরা আসলে সবসময় ঘুমায় থাকে। সো কেন ঘুমায় থাকে বুঝতে পারছো, কারণ এরা টাকা দিবে, মূলধন বিনিয়োগ করবে, কিন্তু ও সাধারণ অংশীদারদের মধ্যে ব্যবসায় পরিচালনা করতে বা ব্যবসায়ী কাজ করবে না। ওয়ালাইকুম আসসালাম আরাফাত রহমান। সো তোমরা যারা এখন যুক্ত হয়েছো, আমি বলতে চাই আমাদের ক্লাসটা যান্ত্রিক ত্রুটির কারণে 2টা পার্টে করা লাগতেছে। সীমাবদ্ধ বা সীমিত অংশীদার, এরপরে 10-15 সীমাবদ্ধ বা সীমিত অংশীদার।
সীমাবদ্ধ বা সীমিত অংশীদার, সীমাবদ্ধ বা সীমিত অংশীদার এই নামের মধ্যেই তুমি একটু আগে আমি পড়াইছি। সীমাবদ্ধ বা সীমিত অংশীদার হচ্ছে চুক্তি অনুযায়ী মূলধন দ্বারা সীমাবদ্ধ। তাদের দায়টা কোথায়? তাদের দায়টা কি? তাদের দায়টা থাকবে, তাদের দায়টা কি? তাদের দায়টা সসীম। সসীম দায় মানে কি? ধরো জনাব এক্স ব্যবসায় ইনভেস্ট করছে 50,000 টাকা, তো তার দায় ওই 50,000 টাকা পর্যন্তই, লস হইলে 50,000 টাকা পর্যন্তই তার লস, তার ব্যক্তিগত সম্পদে এখানে প্রভাব টেনে আনবে না, সো প্রভাব ফেলবে না। সো এই টাইপের অংশীদারকে কি বলা হয়? সীমাবদ্ধ বা সীমিত অংশীদার। সীমাবদ্ধ বা সীমিত অংশীদার হচ্ছে চুক্তি অনুযায়ী মূলধন দ্বারা সীমাবদ্ধ দায় বহনকারী। বুঝতে পারছো? খুবই শর্ট করে দিয়েছি। ক্লিয়ার নাকি? শুধু সি লিখবা, প্রত্যেকটা ক্লিয়ার নাকি? সি লিখবা। নামমাত্র অংশীদার, নামমাত্র অংশীদার হচ্ছে যে ব্যবসায়ের শুধুমাত্র তারা মূলধন দিবে না, কিচ্ছু দিবে না, শুধুমাত্র নাম বা সুনাম ব্যবহারের অনুমতি দেয়। মূলধন এরা বিনিয়োগ করবে না, কিন্তু কি করবে? নাম বা সুনাম ব্যবহারের অনুমতি দেয়। মনে থাকবে, নামমাত্র অংশীদার মানে কি? এরা মূলধন দিবে না, কিন্তু নাম বা সুনাম ব্যবহারের অনুমতি দিবে। ওকে, দেন হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার। এর কাছে আগে লিখো ঋণদাতা। আপাত দৃষ্টিতে অংশীদারের পাশে আগে লিখো ঋণদাতা, বা এরা হচ্ছে ব্যবসায়ের জন্য কি? পাওনাদার হিসেবে কাজ করে, ব্যবসায়ের পাওনাদার হিসেবে কাজ করে। মনে থাকবে, আপাত দৃষ্টিতে অংশীদার মানে কি? এরা ব্যবসায় করবে না, ব্যবসায় থেকে চলে যাবে, কিন্তু তারা যে ওই টাকাটা ইনভেস্ট করছিল, ধরো সবাই ব্যবসায় শুরু করার আগে 1 লাখ টাকা করে ইনভেস্ট করছিল, তারা ইনভেস্ট করার টাকাটা তুলে নিয়ে যাচ্ছে না, ওই টাকাটা ব্যবসার ঋণ হিসেবে রাখছে, বলছে যে তুমি যত টাকা লাভ করো আমাকে মাঝে মাঝে একটু প্রফিট দিও। সো এই ধরনের মানে ঋণ দিয়ে রাখতেছে আপাত দৃষ্টিতে অংশীদাররা। তারা ব্যবসায় থেকে চলে যায়, এই যে ব্যবসায় থেকে অব্যাহতি নেওয়ার পরেও তারা মূলধন তুলে নেয় না বা ফেরত নেয় না, এটার কি হিসেবে রেখে দেয়? ঋণ হিসেবে ব্যবসায় রেখে দেয়, এবং এখান থেকে সুদ নেয়। মনে থাকবে, এমনি এমনি ঋণ হিসেবে রেখে দেয় না, সুদ নেয়। ক্লিয়ার না কি? শুধু সি লেখো, মনে থাকো, দ্রুত দ্রুত সি লিখো, আমরা দ্রুত দ্রুত গো থ্রু করে ফেলি। যে আপাত দৃষ্টিতে অংশীদার কি? এরা ব্যবসায় করবে না, ব্যবসায় থেকে চলে যায়, কিন্তু চলে গেলেও তাদের ইনভেস্ট করা টাকাটা ব্যবসায়ের ঋণ হিসেবে রেখে যায় এবং তার থেকে সুদ নেয়। ওকে, দেন তারপরে কি আছে? আচরণে অনুমিত অংশীদার। আচরণে অনুমিত অংশীদার, ধরো সে এই ব্যবসায়ের অংশীদার না, কিন্তু তার আচরণের দ্বারা যদি সে বোঝাইতে পারে সে এই ব্যবসায়ের অংশীদার, তখন তাকে বোঝায়। তার কথাবার্তা, তার সব কিছুর মাধ্যমে, তার বাচনভঙ্গির মাধ্যমে যদি বোঝাইতে পারে সে অংশীদার, তার আচরণের দ্বারা যদি বোঝাইতে পারে সে হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। মনে থাকবে কি কি? অংশীদার না হয়েও, এই যে কি কি ফোকাসিং পয়েন্ট দেখো, অংশীদার না কিন্তু সে তার আচার আচরণ দ্বারা নিজেকে যদি অংশীদার হিসেবে বোঝাইতে পারে এবং সেটা দ্বারা যদি ব্যবসায়ের কোনো লাভ হয়, তাহলে সে কি অংশীদার হয়ে যায়? আচরণে অনুমিত অংশীদার। আচরণে অনুমিত অংশীদার কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আপু বইয়ে তো নামমাত্র অংশীদার ব্যবসায় টাকা বিনিয়োগ করে না লেখা আছে। হ্যাঁ, তো এখানেও তো সেটা লেখা আছে, নামমাত্র অংশীদার তো ব্যবসায় টাকা বিনিয়োগ করে না, তো এই যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। জাকারিয়া, এই তো তুমি তো একটু মনোযোগের সাথে দেখতেছো না। নামমাত্র অংশীদার তো এখানে দেওয়াই আছে যে মূলধন বিনিয়োগ করে না, কিন্তু সে শুধুমাত্র তার নাম বা সুনাম ব্যবহারের অনুমতি দেয়। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি ক্লিয়ার। আচরণে অনুমিত অংশীদার মানে কি? সে কি? সে আসলে আমার ব্যবসার কোনো অংশীদার না, কোনো টাকা পয়সা দেয় নাই, কিন্তু তার আচার আচরণ কথাবার্তা দ্বারা সে ব্যবসার অংশীদার হিসেবে পরিচয় দিছে এবং সেটা দ্বারা কোনো আমার ব্যবসায় লাভ হয়েছে, তখন সে কি হয়ে যাবে? আচরণে অনুমিত অংশীদার হয়ে যাবে। পরের কি অংশীদার আছে? প্রতিবন্ধ অংশীদার। প্রতিবন্ধ নামের সাথে দেখো কি পাও। ধরো তুমি খুব গণ্যমান্য একজন ব্যক্তি, তোমাকে যদি আমি আমার ব্যবসার অংশীদার হিসেবে পরিচয় করাই দেই এবং তুমি সেটা জানা সত্ত্বেও চুপ করে থাকো বা মৌনতা অবলম্বন করো, বা তুমি বলো না যে আমি ঠিক আছে আমি ব্যবসার অংশীদার না, আমি বলবো না। ধরো তুমি আমার ব্যবসার অংশীদার না, তুমি গণ্যমান্য ব্যক্তি, তোমাকে যদি আমার ব্যবসার পরিচয় করায় দেয়, আমার ব্যবসায় একজন অংশীদার হিসেবে পরিচয় করায় দেয়, তাহলে আমার অনেক লাভ হবে, কিন্তু তুমি সেটা জানো, তারপরে তুমি সেটা বলতেছো না, চুপ করে আসো, সেই রকম অংশীদার হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। বুঝতে পারছো? প্রতিবন্ধ অংশীদার হচ্ছে অংশীদারগণ কাউকে অংশীদার হিসেবে পরিচয় দেয় এবং সে চুপ করে থাকে বা মৌনতা অবলম্বন করে, সো প্রতিবন্ধ অংশীদার। আমি খুবই শর্ট করে এখানে দিচ্ছি। ইয়েস জাকারিয়া হোসেন। আর কেউ নাই? আর কারা কারা আছে সবাই কমেন্ট করে ফেলো।
আচ্ছা, ক্লিয়ার নাকি জানাও? একটা একটা অংশীদার বলতেছি, ক্লিয়ার হইলেই জানাও। প্রতিবন্ধ অংশীদার কি? প্রতিবন্ধ অংশীদার হচ্ছে সে কি, কাউকে আমি আমার ব্যবসার অংশীদার হিসেবে পরিচয় করায় দিচ্ছি, আমার ব্যবসার স্বার্থে, ব্যবসার সুনাম বা অন্য কোনো স্বার্থ হতে পারে, সেই স্বার্থে আমি আমার ব্যবসায় পরিচয় করায় দিচ্ছি, কিন্তু সে জানা সত্ত্বেও চুপ করে আছে বা মৌনতা অবলম্বন করছে, সেই অংশীদারকে কি বলা হয়? প্রতিবন্ধ অংশীদার। আচ্ছা, কর্মী অংশীদার। কর্মী অংশীদার মানে বুঝতে পারতেছো, সে ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করবে না, কিন্তু কাজ দিবে, তার মেধা শ্রম এগুলো দিয়ে সে কাজ করবে, কাজ করে সে আমার ব্যবসায় অংশীদার হবে। সে ব্যবসায় কিন্তু কোনো মূলধন বিনিয়োগ করবে না, সে ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করবে না, শুধু শ্রম দেয়। শ্রম হইতে পারে শারীরিক বা মানসিক, সে মেধা দ্বারা মানসিক শ্রম দিতে পারে, বা তার কায়িক শ্রম, তার দেহের শক্তি দিয়ে শারীরিক শ্রম দিতে পারে। সো সে তখন কি অংশীদার হয়ে যাবে? কর্মী অংশীদার। কর্মী অংশীদার ক্লিয়ার নাকি? আমি, হ্যাঁ, মেহরাব হোসাইন। কর্মী অংশীদার ক্লিয়ার নাকি জানাও? কর্মী অংশীদার হচ্ছে যে অংশীদার মূলধন বিনিয়োগ করবে না, ব্যবসায় কোনো মূলধন দিবে না, কিন্তু সে তার মেধা শ্রম দিয়ে শারীরিকভাবে বা মানসিকভাবে আমার ব্যবসায় শ্রম দিবে, তাকে কি বলা হয়? কর্মী অংশীদার। আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড নাবালক অংশীদার সব থেকে গুরুত্বপূর্ণ। নাবালক অংশীদার স্লাইডে যেগুলো আছে আমি মুখে বলি, তুমি বুঝতে পারবা। দেখো, সাধারণভাবে নাবালক অংশীদার হতে পারে না। প্রথম কথা, আমি শুরুতেও বলেছি পার্ট 1-এ, তোমরা যদি দেখে আসতে পারো, যে নাবালক অংশীদার হচ্ছে, নাবালক কোনোভাবে অংশীদার হতে পারে না। তবে কোনো অংশীদারের মৃত্যু বা অক্ষমতার জন্য সেই অংশীদারের ধরো শরিক হিসেবে কি আছে, তার ছেলে মেয়ে আছে, তার ছেলে মেয়ে যদি 18 বছর নিচে থাকে, তাহলে তাকে আমরা ব্যবসার সুবিধা, বিশেষ সুবিধা প্রদানের স্বার্থে অংশীদার করে নিতে পারি, নাবালক অংশীদার হিসেবে করে নিতে পারি, শুধুমাত্র সুবিধা প্রদানের জন্য। তবে স্বাভাবিকভাবে নাবালক অংশীদার হতে পারে না, বুঝতে পারছো? এবং এই যে তাকে সুবিধা প্রদানের জন্য, শুধুমাত্র তার বাবা বা তার মা অংশীদার ছিল, সে মারা গেছে, এবং তাকে সেই ব্যবসার সুবিধা দেওয়ার জন্য বা রিপোর্ট জানানোর জন্য তাকে বিশেষ সাপেক্ষে অংশীদার হিসেবে করা হচ্ছে। সো সে বিশেষ সত্ত্বে অংশীদার হতে পারতেছে। এই বিশেষ সত্ত্বে যে অংশীদার হতে পারতেছে, সে তো নাবালক আজীবন নাবালক থাকবে না, সে তো একদিন না একদিন তার বয়স 18 হবে। সো 18 হওয়ার 6 মাসের মধ্যেই, সাবালকত্ব প্রাপ্তির বা 18 হওয়ার 6 মাসের মধ্যেই তাকে কি করতে হবে? সে অংশীদার হিসেবে থাকতে ইচ্ছুক নাকি জানাতে হবে। না হলে, যদি না জানাই, তাহলে সে 6 মাস পরে অটোমেটিক্যালি সাধারণ অংশীদারদের মতো হয়ে যাবে, সে ব্যবসায় মূলধন বিনিয়োগ করা অবস্থায় চলে যাবে। সে সাধারণ অংশীদারের কি কি বৈশিষ্ট্য আছে সবগুলো সে পালন করা শুরু করে দিবে অটোমেটিক্যালি। সে 18+ হওয়ার সাথে সাথেই 6 মাসের মধ্যে জানাই দিতে হবে সে অংশীদার হিসেবে থাকবে কিনা বা ব্যবসাটা কন্টিনিউ করবে কিনা। ঠিক আছে? ওকে, এখন আরেকবার একটু বলতে চাই যে যারা তোমরা আর্টস অ্যান্ড কমার্সের শিক্ষার্থীরা আছো, তোমাদের এতদিনের একটা চাওয়া ছিল যে তোমাদের জন্য কেন পাওয়ার প্লে নাই, তোমাদের জন্য পাওয়ার প্লে চলে এসেছে। সো তোমরা পাওয়ার প্লেটা আমার এই ভিডিওর, আমার এই লাইভ ক্লাসের লিঙ্ক থেকে পাওয়ার প্লে কোর্সটা এনরোল করে ফেলতে পারো। আমি তোমাদের হাফিজা খাতুন স্নেহা আপু থাকছি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ক্লাস নিয়ে। সো এই টাইপের অনেক কথাবার্তা বলেছি। এবার চলে আসি অংশীদারি ব্যবসার নিবন্ধন পদ্ধতি, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি। অংশীদারি ব্যবসার নিবন্ধন কি বাধ্যতামূলক? না, অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক না, বাট তুমি চাইলে করতে পারো। অংশীদারি ব্যবসার নিবন্ধন করলে তুমি 100 টাকার বেশি কারোর বিরুদ্ধে মামলা করতে পারবা বা আইনগত অনেক সুবিধা পাবা। সো অংশীদারি ব্যবসার নিবন্ধন তুমি করতে পারো, এটা অপশনাল, ঠিক আছে? এবং অংশীদার হইতে হলে কিছু যোগ্যতা তোমাকে থাকতে হবে, ঠিক আছে? অংশীদার হইতে হলে কিছু যোগ্যতা থাকতে হবে। নাবালক বা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি অংশীদার হতে পারবে না স্বাভাবিকভাবে, বাট বিশেষ ঘটনা সাপেক্ষে, যদি কোনো সুবিধা দেওয়ার সাপেক্ষে তাকে অংশীদার করা যাবে। বিকৃত মস্তিষ্ক বা এই টাইপের ব্যক্তিকে আমি অংশীদার করতে পারবো না। বিদেশি কোনো রাষ্ট্রদূতকে আমি অংশীদার করতে পারবো না। বিদেশি শত্রুকে আমি আমার দেশের জন্য কল্যাণকর না, তাকে আমি আমার অংশীদার করতে পারবো না। কোনো প্রতিষ্ঠানকে আমি বা সংঘ বা সংস্থাকে আমি অংশীদার করতে পারবো না। এগুলো তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো দেখে নিও, ঠিক আছে?
এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এবার অংশীদারি ব্যবসার বিলোপ সাধন, আমি একটা রিলস বানাই দিছি না যে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন। সে ধরো কোনো ব্যবসার অংশীদারের মধ্যে কেউ একজন মারা গেছে, কেউ একজন দেউলিয়া হয়ে গেছে, কেউ একজন এমন অসুস্থ হয়ে গেছে যে শারীরিকভাবে সে অক্ষম, সে আর ব্যবসাটা করতেই পারতেছে না। সো এই টাইপের সিচুয়েশানে তাকে কি করতে হবে, ব্যবসায়টা বিলোপ সাধন করতে হবে। সো ব্যবসায় বিলোপ সাধন করা যায় 5 ভাবে, ব্যবসায় বিলোপ সাধনটা করা যায়। সো এদের আবার ধারাটা আছে, 40 থেকে 44 ধারা আছে। সো এই ধারাটা মনে রাখার একটা হ্যাক্স আছে, সেটা হচ্ছে স বা বিশেষ বিআ। এটা দিয়ে আজকের এই বিগত বছরের কোশ্চেন সলভ করে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো একটু মনোযোগের সাথে থাকো, এই ধারাগুলো মনে রাখা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর কত ধারায় বলা হয়েছে এটা মনে রাখবা, যে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন সম্পর্কে কত ধারায় বলা হয়েছে, কত ধারায়, 39 নম্বর ধারায়। আর বিলোপ সাধনটা কি, অংশীদারি সদস্যদের মধ্যে যখন এই অংশীদারি সম্পর্কটা আর না থাকে তখন সেই অবস্থাকে কি বলা হয়, তখন সেই অবস্থাকে বলা হয় বিলোপ সাধন। এখন বিলোপ সাধনের তো ধারা আছে, সকলে একমত হয়ে বিলোপ সাধন, তারপর বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, আদালতের দ্বারা বিলোপ সাধন। সো এই যে বিলোপ সাধনগুলোর ধারা আছে, কোনটা কোন ধারা, এইটা এখন এই ধারাটা মনে রাখা অনেকের জন্য কষ্টকর। সো এই জন্য এটা হচ্ছে হ্যাক্স, এটা হচ্ছে ট্রিক্স, মনে রাখার ট্রিক্স। আপু এত এত টপিক কিভাবে মনে রাখবো, সিলেক্ট করে দেন যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি শুরুতেই সিলেক্ট করে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো জাকারিয়া আমি সিলেক্ট করে দিয়েছি অলরেডি। এখন তোমাকে এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে বিগত বছরের ভার্সিটি অ্যাডমিশনে, বিগত বছরে তোমার বোর্ডগুলোতে কোশ্চেন এসেছে। সো এখানে খুব বেশি মনোযোগ দাও। সো এই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন কখন হয় আমি বলেছি, কখন কখন হয়, এবং অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে কত ধারায় বলা আছে এটা তোমাকে মনে রাখতে হবে, 39 নম্বর ধারা। এবার এই যে ধরো ধারাগুলো 40, 41, 42, 43, 44, হঠাৎ করে একটা প্রশ্ন আসছে বিগত বছরের কোশ্চেন যে আদালতের দ্বারা বিলোপ সাধন কত নম্বর ধারা, এটা কিন্তু 44 ধারা। সো তুমি যদি ট্রিক্স দিয়ে মনে না রাখো তুমি কিন্তু বলতে পারবা না। সো এই দন্তস্ব স বা বিশেষ বিয়া এটা মনে রাখার মাধ্যমে তুমি এই ধারাগুলোর সিকোয়েন্স মনে রাখতে পারবা। স দিয়ে হয় সকলে একমত হয়ে বিলোপ সাধন, বা দিয়ে হয় বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষ দিয়ে বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন, বি দিয়ে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, আ দিয়ে আদালতের মাধ্যমে বিলোপ সাধন। বুঝতে পারছো? সো এইটা এমসিকিউর জন্য হ্যাক্স, আর এটা মনে রাখতে অনেকেই অনেক কষ্ট করে। সো সেটার জন্য আমাদের এসিপি স্টুডেন্টদের জন্য এই টাইপের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় থাকবে। অ্যান্ড কোনটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি অলরেডি বলেই দিচ্ছি। সো প্রত্যেকটা ক্লাস শেষে বা ক্লাসের শুরুতে সেই টপিকের সব কিছু অ্যানালাইসিস আমি করে থাকি। সো এইটা হচ্ছে হ্যাক্স মনে রাখার, সবা বিশেষ বিয়া দিয়ে তুমি এই ধারাগুলো মনে রাখবা কোনটা কত নম্বর ধারা। সো এই যে প্রথমটা হচ্ছে সকলে একমত হয়ে বিলোপ সাধন কত নম্বর ধারায় বলা আছে, 40। সবাই মিলে ধারণা করছে, সবাই মিলে একমত হয়েছে আমরা এই ব্যবসাটা করব না, এই ধরনের সিচুয়েশনকে বলা হয় সবাই একমত হয়ে বিলোপ সাধন করতেছে। সবাই বলতেছে আমার দ্বারা এই ব্যবসাটা করা সম্ভব না, তো সবাই একমত, তখন ব্যবসাটা বিলোপ সাধন করছে। এটা আদালতের কত নম্বর আইনের কত নম্বর ধারায় বলা আছে, 40 নম্বর ধারায়। এখান থেকে এমসিকিউ আসে ভার্সিটি অ্যাডমিশন, এইচএসসিতে সব জায়গায়। বাধ্যতামূলক বিলোপ সাধন এমন কিছু কাজ করতেছে বা এমন কিছু হয়েছে যেটার জন্য বাধ্যতামূলক বিলোপ সাধন করা হচ্ছে, যেটা সম্পর্কে কত ধারায় বলা আছে, 41 নম্বর ধারায়। হ্যাক্স কিন্তু আগেই বসছে, ঠিক আছে? কেমন বাধ্যতামূলক বিলোপ সাধন কোন কোন জায়গায় হয়, যে একজন ছাড়া সব অংশীদার দেউলিয়া হয়ে গেছে, এরকম একটা কন্ডিশনে একজন ছাড়া সব অংশীদার যখন দেউলিয়া হয়ে যায়। তারপরে সরকার যদি মনে করে এই ব্যবসায়টা আইনের বিরুদ্ধে হয়ে গেছে বা আইনের দিক থেকে বৈধ না, তখন এই ব্যবসায়টা কি হয়ে যেতে পারে, বাধ্যতামূলক বিলোপ সাধন হয়ে যেতে পারে। বাধ্যতামূলক বিলোপ সাধন গেল, বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন বুঝতেছো না কি জানো তো?
বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন, ধারাটা সবসময় গুরুত্বপূর্ণ, ধারাটা হ্যাক্স দিয়ে মনে রাখবা, একটু আগে যে হ্যাক্সটা বলে দিলাম। সো বিশেষ ঘটনার সাপেক্ষে, বিশেষ ঘটনা কি কি? বিশেষ ঘটনা হতে পারে আমার ব্যবসাটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য আমি করছিলাম বা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য করছিলাম, সেটা শেষ হয়ে গেছে, তো সেই টাইপের জন্য আমরা বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন হয়। তারপরে এই তো নির্দিষ্ট মেয়াদ বা নির্দিষ্ট কাজের জন্য, দেন কোনো বিশেষ উদ্দেশ্য থাকলে, কোনো অংশীদার মারা গেলে আমার বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন করতে হয়। এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোনো অংশীদারের আদালত যদি দেউলিয়া ঘোষণা করে তখন সেইটা বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন হয়। মেইনলি ধারাটা মনে রাখবা এবং কি কি কারণে হচ্ছে সেগুলো মনে রাখবা। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন ওই যে স বা বিশেষ বি আ, সো বিটা কত নম্বর ধারা? 43 নম্বর ধারা। এই ধারাটা কিন্তু মনে রাখো, এটা কিন্তু এমসিকিউতে আসে। একটু পরে বোর্ড কোশ্চেন সলভ করবো, সো তোমরা সবাই থাকো, অ্যান্সার করো। শেষ, আমাদের অলমোস্ট শেষ, আর 2 মিনিট লাগবে, এখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। সো বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন কখন হয়? যখন ব্যবসাটা ঐচ্ছিক এবং এক্ষেত্রে তোমার যে কোনো অংশীদার নোটিশ দিয়ে ব্যবসাটা বন্ধ করে ফেলতে পারে, যে বিজ্ঞপ্তি দিচ্ছি আমি, যেহেতু এই ব্যবসার কোনো মেয়াদকাল বা উদ্দেশ্য থাকার পরেও কোনো মেয়াদকাল নাই, আমি বিজ্ঞপ্তি দিচ্ছি আমরা সবাই মিলে যে এই টাইপের ব্যবসা আমরা আর করতেছি না। সেটা আর একটু পড়লে তোমরা বুঝতে পারবা, বাট মেইনলি এখান থেকে ধারাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ধারাটা জানতে হবে। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন মানে হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যে কোনো অংশীদার যে কোনো সময় নোটিশ বা বিজ্ঞপ্তি দিয়ে বিলোপ সাধন করে, সেই ধরনের ব্যবসায়। এখন আদালতের মাধ্যমে বিলোপ সাধন, এটা ধারাটা মনে রাখবা, বারবার বলতেছি সভা বিশেষ বিয়া, এই হ্যাক্স দিয়ে ধারাটা মনে রাখবা। এবং আদালত যে যে কারণে বিলোপ সাধন করে থাকে সেটা হচ্ছে কোনো অংশীদার পাগল বা বিকৃত মস্তিষ্কের হয়ে গেলে আদালত বিলোপ সাধন করে দেয়। কোনো অংশীদার ব্যবসায় স্থায়ীভাবে অক্ষম, এমন কিছু হয়েছে, এমন অসুস্থ, ধরো প্যারালাইজড হয়ে গেছে, তখন সে অক্ষম ব্যবসায় পরিচালনায়। কোনো অংশীদার আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত বা জেল হয়ে গেছে বা ফাঁসি হয়ে গেছে, এই টাইপের সিচুয়েশন। কোনো অংশীদার ব্যবসায় সংক্রান্ত বিষয় অসৎ, সে ব্যবসায় করতে গিয়ে প্রতারণা করে ফেলছে, এই টাইপের আমাদের অংশীদার লাগবে না, তখন কি করে? আদালত বিলুপ্তি ঘোষণা করে দেয়, ঠিক আছে? তারপরে কি, কাউকে না জানিয়ে যখন মালিকানা অন্যের কাছে বিক্রি বা হস্তান্তর করে দেয়, বা কোনো অংশীদার ইচ্ছাকৃতভাবে যদি চুক্তি ভঙ্গ করে ফেলে, ঠিক আছে? এই ধরনের সিচুয়েশনে কি হয়ে থাকে? আদালতের মাধ্যমে বিলোপ সাধন হয়। এবার আমরা এমসিকিউ সলভিং এ চলে এসেছি। বাচ্চারা এমসিকিউ সলভিং করো, তোমরা এতক্ষণ যা যা পড়েছো সেটা থেকে অ্যান্সার করো তো দেখি। আশা করি তোমরা সবাই পারবা, তোমরা সবাই পারবা। সো প্রথম এমসিকিউ, ওই দেখো প্রত্যেকটা, দেখো ঢাকা বোর্ড 19 সালে এবং বরিশাল বোর্ড 16 সালে এসেছে। দেখো তো পারো নাকি? কি অংশীদারি ব্যবসার গুরুত্বপূর্ণ উপাদান কোনটি বলো তো? অংশীদারি ব্যবসার গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? কই বাচ্চারা, কোথায় তোমরা? অংশীদারি ব্যবসার গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? এটার অ্যান্সার কি? প্রত্যেকটা কিন্তু তোমার বোর্ডের আসা কোশ্চেন। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, এটার অ্যান্সার কি? অংশীদারি ব্যবসার গুরুত্বপূর্ণ উপাদান পারস্পরিক আস্থা ও বিশ্বাস। অংশীদারিত্বের ভিত্তিতে গঠিত ব্যাংকিং এর ক্ষেত্রে কতজন? এটা কিন্তু অনেকবার বলছি। ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে? ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে? ইয়েস, এ কে বলতেছে? অপূর্ব কে বলতেছে? ভালো করে দেখো, অংশীদারিত্বের ভিত্তিতে গঠিত ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন সদস্য থাকতে পারে। এটা কিন্তু বিগত বোর্ডের কোশ্চেন, অনেকবার বলছি। পরের অংশীদার, কোন অংশীদার ব্যবসায় অংশগ্রহণ করতে পারে? কোন অংশীদার অংশীদারি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে? বলো বলো। ইয়েস 10, হ্যাঁ। কোন অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে? ব্যবসায় অংশগ্রহণ করে না, এটা করে না, এটা করে না, এটা করে না, করে কে? সাধারণ অংশীদার ব্যবসায় অংশগ্রহণ করে, মূলধন বিনিয়োগ করে, তারপরে কি করে ব্যবসায়? ওরা অ্যাক্টিভ বা সক্রিয় কারা? সাধারণ অংশীদারি ব্যবসা। ওকে, এবার একটা সিচুয়েশন দেওয়া হচ্ছে, রনি, জনি ও সনি। এটা কিন্তু সিলেট বোর্ড 17-তে এসেছে, মারুফ চলে এসেছে, হয়েছে সঠিক অ্যান্সার। রনি, জনি ও সনি মিলে একটি বইয়ের দোকান দিলেন। সনি মূলধন দিয়েও ব্যবসায় পরিচালনায় অংশ নেন না। সনি কোন ধরনের ব্যবসায় পরিচালনায় অংশ নেয় না? সে কোন ধরনের অংশীদার বলো? ব্যবসায় পরিচালনায় অংশ নেয় না, সে কোন ধরনের অংশীদার? ইয়াস, সে হচ্ছে ঘুমন্ত, সুপ্ত বা নিষ্ক্রিয় অংশীদার, সি।
দেন হচ্ছে অংশীদারি ব্যবসায় পরিচালনার দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? বলো তো, পরিচালনার দিক নির্দেশক বা সংবিধান কোনটা? আমি বলছিলাম কিন্তু পরিচালনার দিক নির্দেশক বা সংবিধান কোনটা? একদম পারফেক্ট, অপূর্ব ডি বলেছে, চুক্তিপত্র। মনে থাকবে সব। দেখো বোর্ডের কোশ্চেন, ঢাবির কোশ্চেন, একটু আগে কি সলভ করলা? একটু আগে দিনাজপুর বোর্ড 19, এবার হচ্ছে ঢাবির প্রশ্ন। ব্যাংকিং ও অব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ অংশীদারের সদস্য সংখ্যা কত? এটাকে দেখো, ঢাবি 15-16 শিক্ষাবর্ষে এসেছে। ইয়াস, সি 10 আর 20, ব্যাংকিংয়ে 10 জন আর সাধারণে 20 জন সর্বোচ্চ সদস্য সংখ্যা। এটা খুবই 16-17 অংশীদার আইন 1932-এর কোন ধারায় অংশীদারের সংজ্ঞা দেওয়া আছে? বলেছিলাম কিন্তু এটা মনে রাখতে, সেটা 4th ধারায়। এ, ইয়াস হয়েছে হয়েছে হয়েছে। দেন দেখি আর কোন, এটাও ঢাবি 9-10-এ এসেছে। তো দেখি, এই তো আদালত কর্তৃক বিলোপ সাধন কত নম্বর ধারা? দেখো ঢাবির প্রশ্ন, ঢাবির প্রশ্ন, আদালত কর্তৃক বিলোপ সাধন, ওই যে সবা বিশেষ বিয়া, মনে আছে? সবা বিশেষ বি, সবা বিশেষ বি আ। সো এটা 40, এটা 41, এটা 42, এটা 43, এটা 44। সো এটা হচ্ছে আদালতের দ্বারা বিলোপ সাধন। অ্যান্সার ডি, পারফেক্ট, সবার হয়েছে। কোন অংশীদার অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ করে কিন্তু এর পরিচালনায় ও ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করে না? কোন অংশীদার বলো তো সক্রিয় অংশগ্রহণ করে না? কোন অংশীদার অংশগ্রহণ করে না বলো? ঘুমন্ত, নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার? ওকে, ইয়েস হয়েছে। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে কি থাকে বলো তো? যেখানে কমপক্ষে একজনের দায় কি থাকবে? এই আমি তো অ্যান্সার বলে দিতেছি, তোমরা একটু ট্রাই করো তো, সেখানে কি থাকবে? এটা কিন্তু রাজশাহী বোর্ড 19-এর, এটা বি অ্যান্সার, কমপক্ষে একজনের দায় সসীম থাকে। আচ্ছা, এবার একটা সিকিউ সলভ আছে। সিকিউ সলভটা অংশীদারি ব্যবসায় অংশীদারি কি? অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ক। ঠিক আছে, অংশীদারি কি? অংশীদারি হচ্ছে অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ক। দেন ঘুমন্ত অংশীদার কি ব্যবসায় পরিচয়ের অংশ নেয়? নেয় কি নেয় না? নেয় না তো। সো সেই টাইপের কিছু একটু ব্যাখ্যা করে দিবা। অ্যান্ড আমরা এবার একটু উদ্দীপকটা পড়ি, যে রূপন্তী, প্রিয়ন্তী, শ্রাবন্তী ঘনিষ্ঠ বান্ধবী, তারা 3 জনে একটি বুটিক্সের ব্যবসা করে। তাছাড়া রূপন্তীর নিজস্ব একটি বুটিক্সের ব্যবস্থা রয়েছে। অধিক লাভের আশায় তারা 3 জন মিলে ব্যবসার যাবতীয় বিষয় নিজেদের মতামত অনুযায়ী দলিল আকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করে ফেলছে। হ্যাঁ, ব্যবসায়ের পরিধি বেড়ে যাওয়ায় রূপন্তী তার নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে। রূপন্তীর ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের কারণে বন্ধ করে দেওয়া সহজ হয়েছে? আশা করি তোমরা যারা ক্লাস করেছো এটা অ্যান্সার করতে পারছো। কোন বৈশিষ্ট্যের কারণে ব্যবসাটা বন্ধ করে দেওয়া হয়েছে বলো তো? কোন সুবিধার কারণে? সে কি? সে আগের এমসিকিউটা, কোন এমসিকিউটা বলছে দেবো? এটা কোন অংশীদার অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ করে কিন্তু এর পরিচালনায় ও ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করে না? সে মূলধন বিনিয়োগ করতেছে, পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ করে না। কে পরিচালনায় অংশগ্রহণ করে না? নিষ্ক্রিয়, সুপ্ত বা ঘুমন্ত অংশীদার, এরাই তো পরিচালনায় অংশগ্রহণ করে না, তাই না? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ইয়েস, কে অংশগ্রহণ করে না? নিষ্ক্রিয়, ঘুমন্ত বা সুপ্ত অংশীদার। আচ্ছা, সো কোনটা বলো? রূপন্তী কোন বৈশিষ্ট্যের কারণে বন্ধ করে দেওয়া সহজ হয়েছে? কারণ এটা কি? স্বাধীন। স্বাধীন, সে ব্যবসার পরিচালনা কিন্তু স্বাধীনতা পাচ্ছিল। সো স্বাধীনতা, সে চাইলেই ব্যবসা যখন তখন বন্ধ করে দিতে পারবে। সো সে ব্যবসাটা বন্ধ করে দিয়েছিল, সো স্বাধীন প্রতিনিধিতার কারণে। তারপরে রূপন্তী, প্রিয়ন্তী ও এটা পড়লাম। উদ্দীপকের 3 জনের দ্বারা পরিচালিত ব্যবসায়টি দলিল আকারে লিপিবদ্ধ নিবন্ধন করার পিছনে কোনো কারণ আছে? হ্যাঁ, কারণ আমি যদি ব্যবসায়ীটা লিপিবদ্ধ বা নিবন্ধন করি তাহলে আমি এক্সট্রা সুবিধা পাবো, আইনগত সুবিধা পাবো। আমি কি কি সুবিধা পাবো সেগুলো এখানে বলে দিবা, যে আমি একজনের বিরুদ্ধে 100 টাকার বেশি মামলা করতে পারবো বা বেশ কিছু আইনগত সুবিধা পাবো। ইয়াস, আইনগত কোনো ঝামেলা নেই তাই। ইয়াস, পারফেক্ট।
সো এই তো আমাদের ক্লাস শেষ করে ফেলেছি অ্যান্ড আমাদের এসিপি কোর্সে তোমরা এনরোল করে ফেলতে পারো, লিঙ্কটা পেয়ে যাবা। আজকের ক্লাসটা আসলে 2টা পার্টে করতে হয়েছে কারণ আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে। খুব ভালো হয়েছে কারণ এই অংশীদারি ব্যবসায় ক্লাসটা অনেক বড়, বাট আমি খুবই ইম্পর্টেন্ট দিয়ে ইম্পর্টেন্স অনুযায়ী সাজায় সাজায় আমি খুব শর্ট করে তোমাদের শর্ট করছি, বাট কিন্তু তোমাদের সবটা নলেজ দেওয়ার ট্রাই করছি। সো ফোকাসিং পয়েন্টে আলোচনা করার ট্রাই করছি। সো আজকের ক্লাসটা আশা করি তোমরা যারা মনোযোগ সহকারে করেছিলা তোমরা খুব ভালোভাবে ক্লাসটা বুঝতে পেরেছো, এবং না বুঝতে পারলে ক্লাসটার রেকর্ড তোমরা ইউটিউবে পেয়ে যাবা, আমাদের এসিপি ইউটিউবে পেয়ে যাবা, এসিপি ইউটিউব চ্যানেল আছে সেখানে পেয়ে যাবা। অ্যান্ড পাওয়ার প্লে কোর্সে কেন তোমরা এনরোল করবা, কারণ কোর্স ফিটা অনেক কম অ্যান্ড কোর্সের মানসম্মত কোর্স টিচার স্টার টিচাররা ক্লাস নেবে এখানে। প্লাস হচ্ছে কি বলতো, প্রত্যেকটা সাবজেক্টটা রিভিশন দেওয়ার জন্য তোমার কিন্তু 3 মাসের একটা কোর্স তুমি পেয়ে যাচ্ছ। সো এত কম টাকায় এত মানসম্মত একটা কোর্স তুমি আর কোথাও পাবা কিনা আমি আসলে সন্দিহান। সো তোমরা দ্রুত কোর্সটা এনরোল করে ফেলতে পারো, এবং আজকের ক্লাসটা এতটুকুই। দেখা হবে, আমার সাথে দেখা হবে আবার 23 তারিখে তোমাদের মার্কেটিং ক্লাস নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো এবং এসিপির সাথেই থাকো। অ্যান্ড এই ক্লাসটা কেমন লাগলো জানাবা। অ্যান্ড কোথাও বুঝতে না পারলে বা ক্লাস নোট নিয়ে না থাকলে নোট নিয়ে পোস্ট করতে পারো, আমি নিজে রিভিউ করব। সো দেখা হবে পরবর্তী দিনে আবার কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।